স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। একটু আগে আপনার প্রতিবেদনটি দেখলাম, সেখানে বলা হয়েছে যে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা জুলাই চার্টার হিসেবে প্রকাশ করা হবে। এটি আসলে কি, আর এটির মধ্য দিয়ে রাষ্ট্র আসলে কি বার্তা দিতে চাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা দেখছিলাম যে সেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটা বলছিলেন যে জুলাই চার্টার আকারে প্রকাশ করা হবে, তো এখানে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটি হচ্ছে যে বর্তমান যে 6টা কমিশন গঠন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ হিসেবে, এই 6টা কমিশন অসংখ্য তাদের প্রস্তাবনা দিবে, সেটা হয়তো কয়েক হাজার হতে পারে। তো সবগুলো তো আসলে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব না, এবং আমরা যতটুকু জানি যে এ মাসেই 15 তারিখের পরে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমতের জন্য একটি উনি সংলাপের আহ্বান করবেন, এবং সেখানে প্রত্যেকটা প্রস্তাবনা ধরে ধরে আসলে আলোচনা হবে। সেখানে রাজনৈতিক দলগুলো কোনগুলো প্রস্তাব গ্রহণ করবেন, কোনগুলো করবেন না। এবং সেখানে দেখা যাচ্ছে যেসব উনি যেটা বলেছিলেন, যে প্রেস সচিব শফিকুল আলম যেটা বলছিলেন যে যেসব প্রস্তাবনার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হবেন, সেই প্রস্তাবগুলোকে যতটাই সম্ভব সেটাকে তারা এক এক করে আলাদা করবেন এবং সেগুলোকে জুলাই চার্টার হিসেবে প্রকাশ করবেন। এবং এখানেই আসলে নির্ধারিত হবে সরকার আসলে কোন সংস্কারগুলো আগে করবে, কোন সংস্কারগুলো পরবর্তীতে পরের সরকার, নির্বাচিত সরকার করবে। এবং এখানেই নির্ধারিত হবে আসলে সরকারের বর্তমান যে সময়টা সেটা কতদিন পরে হবে। যেমনটা বলছিলেন যে সেটি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নাকি জুনের মধ্যে নির্বাচন হবে, সেটি কিন্তু এই চার্টারের উপরে নির্ভর করবে। এবং এটি একটা দায়বদ্ধতার কথা বলা হচ্ছে, যেহেতু সব রাজনৈতিক দলেই এটার সাথে ঐক্যমত থাকবে, পরবর্তীতে যে সরকারই আসবে তাদেরকে কিন্তু অনেকটা বাধ্য করানোর মতো একটা পরিস্থিতি তৈরি হবে যে আপনি এই সব সংস্কার প্রস্তাবে আপনি মতামত দিয়েছিলেন এবং আপনি সম্মত হয়ে সরকার গঠন করছেন, পরবর্তী সরকার যারা নির্বাচিত হবে, এবং তারা কতটুকু এটাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিচ্ছে তার উপরে কিন্তু মানুষের, জনগণের ম্যান্ডেট নির্ভর করবে যে আসলে মানুষ কতটুকু সংস্কার চায়, এবং যাদেরকে গ্রহণযোগ্য মনে করবে তাদেরকেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করবে, এমনটাই কিন্তু বলেছিলেন। এবং এটার আরেকটা বড় তার উদ্দেশ্য হচ্ছে যে আসলে প্রস্তাবনা যতগুলো এসেছে আমরা দেখেছিলাম যে তারা বলেছে 4টি প্রদেশের প্রস্তাবনা দিয়েছে এবং রাজধানীর পরিসর বাড়ানোর বিষয়টি আরেকটু আপনি বিস্তারিত আমাদের জানাবেন। এখানে 4টি পুরনো যেসব বিভাগ রয়েছে, ঢাকা সহ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট, এই 4টি বিভাগকে 4টা প্রদেশে বিভাগ করার মতো একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে যে ঢাকা শহরের উপরে যে পরিমাণ চাপ, এখানে সবগুলো সরকারি দপ্তরের এখানে প্রধান অফিস, তারপরে অন্যান্য দপ্তরগুলো যেগুলো অধিদপ্তরগুলো সবগুলোরই এখানে প্রধান অফিস, ফলে সাধারণ মানুষের যে চাপ সেটি কিন্তু ঢাকা কেন্দ্রিক। এবং রাজধানীতে যে বাণিজ্যিক এলাকাগুলো রয়েছে সেগুলোতে যেমন চাপ, তেমনই রাজধানীর আশেপাশে যেসব জায়গাগুলোতে সেগুলোতে ব্যাপক পরিমাণ ইন্ডাস্ট্রি থাকার কারণে কিন্তু ঢাকাটার একটা ইমব্যালেন্স অবস্থা তৈরি হচ্ছে। এবং প্রতিদিনই এই ভাসমান কিছু মানুষকে আসতে হয়, বিশেষ করে আদালত এবং চিকিৎসা ব্যবস্থা সহ অন্যান্য নানা কাজে আসলে প্রতিদিন মানুষকে এই দপ্তরগুলোতে আসতে হয়, ফলে রাজধানীর উপরে মানুষের যে চাপ সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এটি কিন্তু অনেক পুরনো মানুষের আলোচনা যে রাজধানী ঢাকাকে, মানে বাংলাদেশটাকে 4টা প্রদেশে ভাগ করলে হয়তো এই জায়গাগুলোকে ডিসেন্ট্রালাইজ হবে, মানুষ সেখানে তাদের সেবাগুলো নিতে পারবে এবং বাড়ির কাছে যখন সেবা পাবে মানুষের কিন্তু ভোগান্তিটা কমে যাবে। আরেকটি প্রস্তাব হচ্ছে যে রাজধানীটাকে আরেকটু বড় করা। আমরা যেমন এখন 2টা সিটি কর্পোরেশনের মাধ্যমে আছি, তো এটাকে আমরা জানি যে এক্সটেনশন যে তাদের প্ল্যান, ড্যাপের আওতায় কিন্তু আরও কিছু জায়গা এখানে এক্সটেন্ড করা হয়েছে। এবং এই যে মহানগর পরিকল্পনা সেটার আওতায় কিন্তু এখন যেটা প্রস্তাব করা হচ্ছে সেখানে টঙ্গী থাকবে, সাভার, এখানে কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ শহর এবং আশপাশের যেসব জায়গাগুলো নিয়ে একটা বৃহত্তর সরকার গঠন করার পরিকল্পনা করা হচ্ছে। সেখানে এই বর্তমানে সিটি কর্পোরেশন কি দুটো থাকবে নাকি তখন হয়তো সিটি কর্পোরেশন থাকবে না, কোনোটাতেই সিটি কর্পোরেশন থাকবে না, এটা হচ্ছে আলাদা একটা গভর্নমেন্ট হবে এবং সেখানে পার্লামেন্ট থাকবে এবং সেখানে প্রত্যেকটা সিস্টেম আলাদা আলাদা সিস্টেমে কাজ করবে। যেমন এখন হচ্ছে সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে কাজ করে, তখন হয়তো ওয়ার্ড কাউন্সিলরগুলো থাকবে না, তখন হচ্ছে পার্লামেন্ট থাকবে এই গভর্নমেন্টের, মানে এই যে তাদের যে সংস্কার প্রস্তাবনায় যে গভর্নমেন্টের কথা বলা হচ্ছে সেখানে পার্লামেন্ট থাকবে। ওই পার্লামেন্টের অধীনে, পার্লামেন্ট মেম্বারের অধীনেই প্রত্যেকটা নাগরিক তার নাগরিক সেবাগুলো পাবে, এমনটাই কিন্তু এই প্রস্তাবনায় বলা হয়েছে। হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ।